চলো শুরু করি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে একটু ভালো করে খেয়াল করো। আমরা অর্থের সমমূল্যের যেটা পড়ছি সেটা হচ্ছে 2020 সালের শুরুতে আমার 100 টাকা যদি আমি কোনো ব্যাংকে ইনভেস্ট করি, সেটাকে আমি প্রেজেন্ট ভ্যালু বলবো। এবং ব্যাংক কর্তৃপক্ষ আমাকে বললো যে 10% করে সুদ প্রদান করবে, এবং আমি 1 বছরের জন্য যদি টাকা জমা রাখি তাহলে 1 বছর পর মানে কি 2021 সাল হয়ে যাবে না, 2020 সালের শুরু থেকে 2020 সালের লাস্ট পর্যন্ত কিন্তু 1 বছর। অথবা আমরা এখানে লিখতে পারতাম 2021 সালের শুরু মানে 1 জানুয়ারি, তাও কিন্তু 1 বছর। কারো কোনো আপত্তি আছে এই জায়গায়? স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি যদি 100 টাকা এখানের মধ্যে ইনভেস্ট করি, আমি 10% হারে শুধু সুদ পাই, তাহলে আমি 100 টাকার উপর 10% মানে 110 টাকা পাচ্ছি। গত ক্লাসে আমরা সুদের হারের ক্ষেত্রে দুইটা সুদের হার করেছিলাম, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবং সরল সুদের ক্ষেত্রে আমি বলছিলাম যদি আমি 100 টাকা ইনভেস্ট করি আমাকে 10% সুদের হারে 3 বছর পরে আমি 130 টাকা পাচ্ছি। এবং আমি যদি 10 টাকা ইনভেস্ট করি আমি 3 বছর পরে 133.1 টাকা পাচ্ছি। দ্যাট মিনস সরল সুদের ক্ষেত্রে 100 টাকাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে 130 টাকা। এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 100 টাকাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে 133.1 টাকা। তাহলে দেখতে স্যার পাচ্ছি আমরা একটা যেটা সেটা হচ্ছে কোশ্চেন। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের প্রফিট বেশি আসছে। বলো। স্যার চক্রবৃদ্ধি সুদে মানে আপনারা আগে যে চারটা দেখছিলেন ওখানে প্রথমে 10% সুদ, এরপরে 11, এরপরে 12, এটা একটু বুঝাই দেন মানে। প্রথমে 10%, 11%, 12% না, বিষয়টা হচ্ছে যে তোমাকে প্রতি বছর শুরুতে তোমার ব্যালেন্স যা থাকে পুরোটার উপরেই তোমাকে সুদ প্রদান করা হবে। তুমি দেখো সেখানের মধ্যে চার্টের ক্ষেত্রে, এখানে তো চার্ট নাই, গত ক্লাসে আমি যেটা লিখে দিয়েছি। প্রথম বছরের শুরুতে আমার 100 টাকা ছিল, তো 100 টাকার উপর 10% ইকুয়ালস টু 10 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে আমার ছিল 110 টাকা, তো 110 টাকার উপর 10% হচ্ছে 11 টাকা। তৃতীয় বছরের শুরুতে ছিল আমার 121 টাকা, 121 টাকার উপর 10% মানে হচ্ছে 12.1 টাকা। প্রতি বছর তোমার শুরুতে যা থাকবে বা প্রতি বছর তোমার যে অ্যামাউন্টটা থাকবে টোটাল অ্যামাউন্টের উপর, মানে হচ্ছে যে আসলের উপরও দেওয়া হবে, সুদের উপরও সুদ দেওয়া হবে। বিষয়টা হচ্ছে এটা। এবার আসো, বলা হচ্ছে তাহলে দেখো এই যে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এই যে অর্থের বর্তমান মূল্য এবং অর্থের ভবিষ্যৎ মূল্যের মধ্যে একটা চেহারার পার্থক্য দেখতে পাচ্ছি। এই চেহারার পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হচ্ছে, আমরা গত ক্লাসে পড়ছিলাম, এটা হচ্ছে যে আয় অথবা বার্তার হার। এটাকে বলা হচ্ছে এখানের মধ্যে অর্থের মানে হচ্ছে যে এই যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান। তাহলে আমরা একটা প্রসেসে যেটা করতে পারি সেটা হচ্ছে যে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। আরেকটা প্রসেসে আমরা কি করতে পারি, ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করতে পারি। বর্তমান মূল্য নির্ণয় করতে পারি। দুইটা প্রসেস। তাহলে ভালো করে খেয়াল করো, যেই প্রসেসে আমরা বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, তাকে বলা হয় চক্র বৃদ্ধিকরণ। মাথায় রাখবা, চক্রবৃদ্ধিকরণ, ইংলিশে এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। তো খাতার মধ্যে একটু লিখেন কম্পাউন্ডিং অথবা চক্রবৃদ্ধিকরণ। তাহলে আমরা যেটা পড়তেছি এখন সেটা হচ্ছে চক্র বৃদ্ধিকরণ। এটাকে ইংলিশে বলা হচ্ছে COMPOUNDING, কম্পাউন্ডিং। চক্রবৃদ্ধিকরণ অথবা কম্পাউন্ডিং কাকে বলে? বলা হচ্ছে যেই পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে কম্পাউন্ডিং অথবা চক্রবৃদ্ধিকরণ বলে। আরো সংক্ষেপে যদি লেখো তাহলে বলা হচ্ছে যেই পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে কম্পাউন্ডিং অথবা চক্রবৃদ্ধিকরণ বলে। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার চলে আসেন, এবার আমরা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করব। ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করব। একটু ভালো করে খেয়াল করো, ভবিষ্যৎ মূল্য যদি 110 টাকা হয়, বর্তমান মূল্য কিন্তু 100 টাকা। আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ মূল্যের তুলনায় বর্তমান মূল্য কমে যাচ্ছে। তুমি যদি অ্যাপেক্সের জুতো কিনতে যাও, তোমাকে যদি সেখানের মধ্যে 10% বার্তা দেয় এবং জুতার গায়ে যদি 1000 টাকা লেখা থাকে, তাহলে তুমি আলটিমেটলি প্রদান করছো কিন্তু 900 টাকা। দ্যাট মিনস হচ্ছে বড় মূল্য থেকে মূল্যটা ছোট হয়ে গেল। আর এই ছোট হওয়ার পেছনে প্রধান কারণটা কি ছিল? বার্তা। তোমাকে বার্তা দিয়েছে তারা, অফ 10% অফ মানে হচ্ছে 10% ছাড়। 10% ছাড়কে আমরা হিসেব বিজ্ঞানের ভাষায় বার্তা বলছি। তাহলে এইখানে বার্তা করলে আমরা দেখতেছি অ্যামাউন্ট ছোট হয়ে যায়।
তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভবিষ্যৎ মূল্য থেকে যখন আমরা বর্তমান মূল্য নির্ণয় করছি তখন আমাদের অ্যামাউন্টটা ছোট, দ্যাট মিনস ভবিষ্যৎ মূল্যের চেয়েও বর্তমান মূল্য যে কোনো সময় ছোট থাকে, কম থাকে। তো আমরা এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বাট্টাকরণ, অথবা ইংলিশে বলা হচ্ছে ডিসকাউন্টিং। তাহলে দেখেন আমরা এখন পড়ছি বাট্টাকরণ অথবা ডিসকাউন্টিং। তাহলে ডিসকাউন্টিং বা বাট্টাকরণ কাকে বলে? যেই পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বাট্টাকরণ বলা হয়। আমি আবারও বলছি, যে পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বাট্টাকরণ অথবা ডিসকাউন্টিং বলে। লিখেছেন? স্যার একটু স্যার লিখছি। আচ্ছা, এরপর আসি। স্যার বলা লিখছি। হচ্ছে তাহলে আমরা চক্রবৃদ্ধিকে বলে এবং বাট্টাকরণ কাকে বলে আমরা জানতে পারলাম, এবং এটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায় যে চক্রবৃদ্ধিকরণ কাকে বলে? যে পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়, অথবা এক কথায় আমরা বলতে পারি যে পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তাকে আমরা চক্রবৃদ্ধিকরণ অথবা কম্পাউন্ডিং বলবো। আর যে পদ্ধতিতে আমরা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করব, অথবা যে পদ্ধতিতে বর্তমান মূল্য নির্ণয় করা তাকে হয় তাকে আমরা বাট্টাকরণ বলে। বাট্টাকরণ। সাউন্ড অফ করেন। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করেন, বিষয়টা হচ্ছে তাহলে এই যে পড়ার পদ্ধতিটা, এটার একটা সূত্র আছে। সূত্রতে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে বর্তমান মূল্য, ফিউচার ভ্যালু মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এটা হচ্ছে 1 এর মান আমরা জানি 1ই। এটা হচ্ছে আই মিনস হচ্ছে যে বাট্টার হার, অথবা আই মিনস হচ্ছে সুদের হার। এখানে বাট্টার হার কেন বলছি? কারণ দেখেন ভবিষ্যৎ মূল্য আমাকে দেওয়া আছে, ভবিষ্যৎ সাউন্ড একটু অফ করেন, মাইক্রোফোন গুলো অফ করেন। যেটা বলছি ভবিষ্যৎ মূল্য আপনাকে দেওয়া আছে। দেখেন আপনি কখন প্রেজেন্ট ভ্যালু বের করবেন? যখন আপনাকে ভবিষ্যৎ মূল্য দেয়া থাকবে, ফিউচার ভ্যালু দেয়া থাকবে। তাহলে যখন আপনাকে ফিউচার ভ্যালু দেয়া থাকবে, যখন আপনাকে আই এর মান দেয়া থাকবে, যখন আপনাকে ওয়াই এর মান এন এর মান দেয়া থাকবে, যখন আপনাকে এন এর মান দেয়া থাকবে, এই তিনটা মান যখন আপনাকে দেয়া থাকবে তখন আপনি কি করবেন? আপনি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে যাবেন। তাহলে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হলে আপনাকে যেই পদ্ধতি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাট্টাকরণ। তাহলে বাট্টাকরণ করতে গেলে আপনার নিশ্চয়ই বাট্টার হার লাগবে, আর বাট্টার হার মানে হচ্ছে এখানে আই, যেটাকে আমরা সুদের হার অথবা বাট্টার হার বলবো। দ্যাট মিনস প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু কমাচ্ছি, ভবিষ্যৎ মূল্য থেকে 10% কমাচ্ছি, তাহলে এটাকে আমরা তখন বাট্টার হার বলতে পারি। তো এটাকে আমরা সুদের হার অথবা বাট্টার হার বলবো। এবং আমাদের কত বছরের আগে যাচ্ছি আমরা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাকে যখন ফিউচার ভ্যালু, আমাকে যখন আই, আমাকে যখন এন এর মান দিয়ে দিবে, তখন আমি এভাবে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারবো। এবার চলে আসেন, আমরা ছোটবেলায় কিছু আর গুণন করছিলাম। আর গুণন মানে হচ্ছে যে উপরের সাথে ওপাশের নিচের গুণ হবে। আমি সাউন্ড গুলো অফ করতে বলছি। তাহলে দেখো প্রেজেন্ট ভ্যালুকে যদি আমি উপরে দেখি, তাহলে মানে হচ্ছে ভগ্নাংশের এখানে হরটা হচ্ছে নিচের অংশটা। তাহলে ফিউচার ভ্যালুর সাথে এখানে 1 এর গুণ হবে, প্রেজেন্ট ভ্যালুর সাথে এটার গুণ হবে। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আই টু দি পাওয়ার এন। জি স্যার। তাহলে দেখেন বলা হচ্ছে যদি আপনাকে ফিউচার ভ্যালু দেওয়া থাকে, যদি আপনাকে আই এর মান দেওয়া থাকে, যদি আপনাকে এন এর মান দেওয়া থাকে, আপনি সরাসরি প্রেজেন্ট ভ্যালু এই সূত্রটা ব্যবহার করে বের করতে পারবেন। আপনাকে যদি প্রেজেন্ট ভ্যালু, আই এর মান এবং এন এর মান দেওয়া থাকে, তাহলে আপনি সরাসরি এই সূত্রটা ব্যবহার করে ফিউচার ভ্যালু বের করতে পারবেন। তাহলে দেখেন
এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র। তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করার পদ্ধতিটাকে আমরা বলছিলাম বাট্টাকরণ। তাহলে বাট্টাকরণ মানে কি? বাট্টাকরণ মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য থেকে যখন বর্তমান মূল্য নির্ণয় করব তখন তাকে বাট্টাকরণ অথবা ডিসকাউন্টিং বলছিলাম। তাহলে এই যে পদ্ধতিটা, প্রথম যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রথম সূত্রে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিউচার ভ্যালু থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হচ্ছে। তাহলে ফিউচার ভ্যালু থেকে যখন আমি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সূত্র। তাহলে এই প্রেজেন্ট ভ্যালুর সূত্রটাকে আমি বলতে পারি যে বাট্টাকরণের সূত্র বা ডিসকাউন্টিং এর সূত্র। আবার একইভাবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম 100 টাকা ছিল আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করছিলাম 110 টাকা, এবং বর্তমান মূল্য থেকে যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি তখন সেই পদ্ধতিটাকে আমরা বলছিলাম যে কম্পাউন্ডিং অথবা চক্রবৃদ্ধিকরণ। যেটা হচ্ছে এই সূত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমি ওই পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমি ফিউচার ভ্যালু নির্ণয় করছি। তো তাহলে ফিউচার ভ্যালু নির্ণয় করার পদ্ধতিটাকে আমি বলতে পারি কম্পাউন্ডিং অথবা চক্রবৃদ্ধিকরণ। তাহলে এই সূত্রটা নিয়ে কার কোনো আপত্তি আছে? সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, কারো মনে যদি কোনো বুঝছি। ধরনের কোশ্চেন আসে একটু বলেন যে স্যার আমার প্রশ্নটা স্যার আছে, বুঝছি এটা। আমার ক্লাসে কোশ্চেন ফ্রি। হ্যাঁ, তোমার অ্যাভারেজ টাইপের মানে হচ্ছে যে যত ধরনের মাথায় ফিনান্স টাইপের কোশ্চেন আসবে, আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইউর কোশ্চেন। ওকে, আমার ক্লাসে কোশ্চেন করার সময় কেউ স্যার কখনো ম্যাথ ভয় করেন। পাবে না। বুঝছি নাই। স্যার বলছি ম্যাথ করানোর স্যার সময় আপনি বুঝবে, পড়া এখন তো দিছিলেন সূত্র যে ওখান বুঝছি, থেকে একটা ম্যাথ করেন কোয়েশ্চেন তখন। ছিল আমার। আচ্ছা ঠিক আছে, ওখানে আমরা আসবো, আগে আমরা এই জায়গাটাতে আসি। ঠিক আছে, এই জায়গাটা শেষ করি আগে। এটা তাহলে আমাদের কাছে ক্লিয়ার আচ্ছা হয়েছে। স্যার। এবার আসেন, বলা হচ্ছে এইখানে একটা বিষয় আছে, বলা হচ্ছে যদি আমরা এই ধরনের একটা চিত্র আঁকি, দেখেন একটা একটা চিত্র আঁকছি আমরা, আমরা এখানে একটা চিত্র স্যার আঁকছি। বোর্ডের ওই সাইডটা ওকে, দেখা যাচ্ছে না। হ্যাঁ আমরা এখানে একটা চিত্র আঁকছি, দেখেন ভালো করে। যদি এটা 2020 সালের শুরু হয়, তাহলে 1 বছর পরে দেখো, 1 বছর পরে এটা হচ্ছে 2021 সালের শুরু বা 2020 সালের লাস্ট বলতে পারি। হচ্ছে এটা হচ্ছে 1 বছরের শুরু, এটা হচ্ছে 1 বছরের শেষ। তাহলে এই 2020 সালের শুরুতে আমি 100 টাকা ইনভেস্ট করছিলাম, 2021 সালের শুরুতে আমার সেই অ্যামাউন্টটা 10%-এ 110 টাকা হয়ে গেল। কেন 110 টাকা হলো? কারণ আমাকে এখানের মধ্যে সুদের হার 10% দেওয়ার কারণে পুরো বছর যখন আমি জার্নি করলাম তখন আমার এখানের মধ্যে 10 টাকা যোগ হলো, 10 টাকা যোগ হলো। ঠিক আছে, দেখো 100 জি টাকার স্যার। সাথে 10 টাকা যোগ হয়ে আমার হয়ে গেল 110 টাকা। জি স্যার, বুঝছি। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে আমাদের গত ক্লাসের উদাহরণের সাথে যদি আমি সামঞ্জস্য করি, তাহলে দেখো 2000, আমি যদি 3 বছর দেখি তাহলে 2020 সাল, এটা হচ্ছে 2021 সাল, এটা হচ্ছে 2022 সাল, এটা হচ্ছে 2023 সাল। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করছি, প্রথম বছরে আমাদের 100 টাকা ছিল, 10% সুদের হারে আমাদের দ্বিতীয় বছরের শুরুতে ছিল 110 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে আমরা দ্বিতীয় বছরের শুরুতে কত ছিল? 110 টাকা। 10 টাকা। ওকে, তাই তো? 110 টাকা ছিল। হ্যাঁ। এরপরে কত ছিল? জি স্যার। 120 টাকা। 121 টাকা। 110 টাকার উপর আবার 10% দিচ্ছিল না, তাহলে 121 টাকা। ওকে, হুম। এরপরে কত ছিল? এরপরে 121 টাকার উপর 21 টাকা। 133.1 টাকা। 33.1। 121 টাকার উপর 12.1 যোগ করলে 133.1 টাকা হয়। তাই তো, এরকমই তো বিষয়টা নাকি? জি স্যার। জি স্যার। তাহলে যদি এইরকম হয় বিষয়টা, এই যে দেখো আমি একটা এখানে গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যেই পরিবর্তনটা হচ্ছে সেই জিনিসটা আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করলাম। যখন সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন আমরা সেটাকে সময় রেখা অথবা টাইম লাইন বলবো। আমরা তখন সেটাকে সময় রেখা অথবা টাইম টাইম লাইন লাইন বললি তো।
টাইম বলবো। তাহলে সময় রেখা অথবা টাইমলাইন কাকে বলবো? সময় রেখা অথবা টাইমলাইন হচ্ছে সংজ্ঞাটা দাঁড়াবে কি? সংজ্ঞাটা দাঁড়াবে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তা যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন আমরা তাকে সময় রেখা অথবা টাইমলাইন বলবো। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার কারো কোনো ক্লিয়ার, আপত্তি একটু আছে? লিখুন এটা। হ্যাঁ অবশ্যই। না স্যার আপত্তি নেই। স্যার সমস্যার সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তা কিসের মাধ্যমে? চার্টের মাধ্যমে? সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয় তা যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে সময় রেখা বা টাইমলাইন বলে। স্যার তাহলে সমস্যার সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তা যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সময় রেখা বলে। হয়েছে? অবশ্যই হয়েছে। তাহলে আমরা এবার একটু সবার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, সবাই একটু হাতে নাও। নিয়েছো? জি স্যার। একটু দেখো, Yes, sir. আমরা যদি একটু টাইমলাইনের দিকে তাকাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ভালো করে খেয়াল করবা। আমরা যদি একটু টাইমলাইনের দিকে তাকাই, আচ্ছা আমরা যদি একটু টাইমলাইনের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে এই যে 100 টাকাটা দেখতে পাচ্ছি, 100 টাকাটা হচ্ছে বছরের শুরুতে। তাহলে এই 100 টাকাটাকে আমি প্রেজেন্ট ভ্যালু বলতে পারি। এই 103 বছর পরে যে এই 133 টাকাটা, এই 133 টাকাটা হচ্ছে 3 বছর পরে, তাহলে আমরা এটাকে ফিউচার ভ্যালু বলতে পারি। আমরা এখানের মধ্যে বছর সংখ্যা দেখতে পাচ্ছি 3, তাহলে আমরা এখানে n এর মান 3 ইয়ার্স লিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম আমাদেরকে আই এর মান দিচ্ছে মানে হচ্ছে সুদের হার দিচ্ছে 10%। এবার বলছি আমাদের এখানের মধ্যে একটা বিষয় হচ্ছে, তোমাকে যেই সূত্রগুলো আমি এতক্ষণ পর্যন্ত বলছি যে প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, অথবা ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এই যে দুইটা সূত্র বললাম, এই দুইটা সূত্রের মাধ্যমে স্যার আমরা যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা স্যার কি আমরা সরল সুদে পাবো নাকি চক্রবৃদ্ধি সুদে পাবো? আমরা তো স্যার দুইটা সুদের হার দেখেছি এবং দুইটা সুদের হারে আমাদের দেখতে পাচ্ছিলাম রেজাল্ট দুই ধরনের আসছে। তাহলে স্যার আমরা এই যে আমরা সূত্রগুলো ব্যবহার করছি, এই সূত্রগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? অবশ্যই চক্রবৃদ্ধি, অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট অথবা চক্রবৃদ্ধি সুদের উপর ভিত্তি করে এই সূত্রগুলো রেডি করা হয়েছে। এখন স্যার আপনি যে কথাটা বলছেন এটার প্রুফ কি? এটার ভিত্তিটা কোথায়, বা এটার মানে হচ্ছে যে প্রুফ করে দেখান আমাদেরকে। ঠিক আছে, চলো আমরা একটু প্রুফ করে দেখাই। আচ্ছা আমরা এখানে যে টাইম লাইনে আসছি এবং যে অ্যামাউন্ট গুলো লিখছি, এগুলো কি সরল সুদের অ্যামাউন্ট লিখছি নাকি চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্ট লিখছি বলো তো দেখি? এই যে 100 টাকা, 110 টাকা, 121 টাকা, চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্ট লিখছি। তাহলে আসো চলো, মনে করো আমরা জানি আমাদেরকে যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন আমাকে মনে করো প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু কত? 100 টাকা। মনে করো আমি 100 টাকা জানি না, আমাকে কি কি দেয়া আছে? আমাকে ফিউচার ভ্যালু দেয়া আছে 133.1 টাকা, আমাকে n এর মান দেয়া আছে 3 ইয়ার্স, n এর মান দেয়া আছে, আমাকে এখানের মধ্যে 10% দেয়া আছে i এর মান। তাহলে আমি এবার মানগুলো বসাবো। তাহলে ফিউচার ভ্যালুর জায়গায় আমি লিখবো 133.1, আমি 1 প্লাস i এর জায়গায় লিখবো 10%। এবার আসি একটু 10% নিয়ে কথা বলি। 10%, এই 10%টাকে আপনারা সূত্রের মধ্যে মানে হচ্ছে আমরা যখন মান বসাবো তখন আপনারা কিন্তু পার্সেন্টেজে বসাতে পারবেন না, আপনাদেরকে অবশ্যই সেটাকে দশমিকে কনভার্ট করে বসাতে হবে। তাহলে দশমিকে যদি কনভার্ট করি তাহলে কিভাবে করবো? আপনাকে যে পার্সেন্টেজটা দিবে
আপনাকে যে পার্সেন্টেজটা দিবে এই পার্সেন্টেজটাকে আপনাকে অবশ্যই 100 দিয়ে ভাগ করে তারপর আপনাকে দশমিকে আনতে হবে। তাহলে দশমিকে আনতে হলে যদি আমি 100 দিয়ে ভাগ করি, আমার যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 0.10। তাহলে আমরা এখানের মধ্যে আই এর মান বসাবো 10% না, আই এর মান বসাবো 0.10 অথবা 0.10 বসালেও চলবে। এন এর মান বসাবো আমরা 3। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে আমি লিখবো কিভাবে, মানে লেখার কন্ডিশনটা কিরকম? আমি আবারও বলছি, লেখার কন্ডিশনটা আমি একটু দেখা দিচ্ছি। তাহলে প্রথমে আপনি কি লিখবেন, ক্যালকুলেটরে কিভাবে লিখবেন দেখেন, এখানের মধ্যে প্রথমে ফিউচার ভ্যালু লিখবেন। তাহলে তাইলে ফিউচার ভ্যালু হচ্ছে আপনি ক্যালকুলেটরে এইভাবে ক্লিক করবেন, 133.1 প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে ভাগ করার জন্য দেখেন ভাগের একটা চিহ্ন আছে, এই ধরনের একটা ভাগের চিহ্ন আছে ক্যালকুলেটরে, এটা ক্লিক করেন। করছেন? জি স্যার। করার পরে যেহেতু আমাদের নিচে একটা ব্রেকেটের স্যার, কাজ আছে, করছি। তো আমরা একটা ব্রেকেট দিব, ব্রেকেট শুরু করব। ব্রেকেট শুরু করে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 জি স্যার, এভাবেই করছি। .10 দিয়ে ব্রেকেট ক্লোজ করেন। করছি স্যার। ব্রেকেট ক্লোজ করছেন? আচ্ছা, জি স্যার। ব্রেকেট ক্লোজ করার পরে এবার আমাকে কোথায় যেতে হবে? এবার আমাকে যেতে হবে যে স্যার এখানে টু দি পাওয়ার n ছিল, আপনি বলছেন টু দি পাওয়ার n এর মান হচ্ছে এখানে 3। স্যার টু দি পাওয়ার কিভাবে লিখবো দেখেন, আপনাদের ক্যালকুলেটরে এই ধরনের একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন কিনা দেখেন। জি স্যার। চিহ্নটা পেয়েছেন? স্যার পাওয়ারের জি চিহ্ন স্যার। দিছি তো। জি স্যার। পাওয়ারের চিহ্ন, পাওয়ারের চিহ্নের পরে আপনি এবার 3 লেখেন। 3 লিখে সমান সমান দেন, দেখবেন আনসার বের হয়ে যাবে। আনসার কি 100 আছে জি কিনা স্যার। দেখেন তো। জি স্যার। স্যার 100। 100। জি স্যার 100। 100 আসছে? 100 আসছে? তাহলে স্যার। আমাদেরকে 100 আসার জি কথা স্যার। ছিল কিনা? জি স্যার। জি স্যার। 100 আসা, আচ্ছা 100 আসার কথা ছিল। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের যে সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করছি এই সূত্রটা অবশ্যই আমাদের কিসের উপর ভিত্তি করে, আমাদের চক্রবৃদ্ধির উপর ভিত্তি করে আমাদের এই সূত্রটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা শিখলাম। এবার আমরা একটু আসি প্রেজেন্ট ভ্যালু থেকে কিভাবে ফিউচার ভ্যালুতে নির্ণয় করবো। দ্যাট মিনস আমরা নিচের সূত্রটা এবার একটু ব্যবহার করবো। তাহলে দেখেন যদি আমাকে ফিউচার ভ্যালু বের করতে বলে, নিশ্চয়ই আমার কাছে ফিউচার ভ্যালু নাই, তাহলে আমার কাছে নিশ্চয়ই প্রেজেন্ট ভ্যালু আছে। তাহলে আমি 100 হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু, আমার এন এর মান হচ্ছে 3 ইয়ার, আমার আই এর মান হচ্ছে 10%। তাহলে এবার আপনারা ফিউচার ভ্যালু বের করেন। এখন তো আর ভাগ নাই, এখন গুণ হবে। তো করেন তো স্যার দেখি বের স্যার। করছি। ও আসছে কত আসছে? 133.1 আসছে। 133.1 ইলমার কি আসছে? মানে যেটা ছিল এটাই আসছে। ইলমার, হ্যাঁ ইলমার রেজাল্টটা কি আসছে? ইলমা জি স্যার। তোমার কি এই রেজাল্টটা আসছে? কত আসছে রেজাল্ট? জি স্যার। কত আসছে? স্যার আমি ওটা এখনো বের আমি করিনি, আমি জিজ্ঞেস করছি 100 ইলমার রেজাল্ট। আমার সাথে সাথে কাজ করতে হবে, ঠিক আছে? স্যার বুঝছি তো। আচ্ছা স্যার। সবাই বুঝতে পারছেন? কোনো প্রবলেম নেই তো? বুঝছেন? জি স্যার। ভেরি গুড। তাহলে সবাই একটু আমরা ফিনান্স বুকে আসবো। স্যার ফিনান্স বুকে এসে চক্রবৃদ্ধি আমরা দেখতে যেরকম পাচ্ছি এগুলো আছে, সরল সুদের এরকম আছে না স্যার? সরল সুদে একটা ছোট্ট একটা সূত্র আছে, তো আমরা পড়বো, সমস্যা নেই। আমরা মূলত এই অধ্যায়ে যা যা পড়বো মেইনলি সবকিছু কিন্তু চক্রবৃদ্ধির উপর, এবং বর্তমানে ব্যাংকিং সেক্টরে তোমাকে যে সুদটা দেওয়া হচ্ছে এটাও কিন্তু চক্রবৃদ্ধি হারেই দেওয়া হয়। তো এটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই। চলে আসো 163 নাম্বার পেজে আসি আমরা। 163 নাম্বার পেজে এসে দেখবা 3.04 নাম্বার পয়েন্টে